আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ইংলিশ শিক্ষার পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ন্যারেশনের প্রবলেম সলভ করব, যেই প্রশ্নটা চিটাগং বোর্ডে এইচএসসি পরীক্ষায় 2022 সালে এসেছে। আমি চেষ্টা করব প্রতিটা লাইনে লাইনে ব্যাখ্যা করে দেওয়ার জন্য যে কোন জায়গায় কোন ধরনের সেন্টেন্স হলে কোন ওয়ার্ডগুলো থাকলে কিভাবে আসলে সেটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আনতে পারি। সেটাকে আমরা কোয়েশ্চেনটা লিখেছি ডিরেক্টে, আর অ্যান্সারটা আমরা করবো হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে। ওকে, চলো আমরা একটু শুরু করছি ক্লাসটি। আচ্ছা, আমরা প্রথম থেকে একটু পুরো ন্যারেশন যখন সলভ করব তখন খেয়াল করবে যে তুমি পুরো প্যাসেজটি অ্যাটলিস্ট একবার পড়ে নিবে, যে কে কখন কি বললো এটার বাংলা অর্থটা যেন তুমি বুঝে ফেলতে পারো। চলো আমরা একটু খেয়াল করি। হি সেইড, হি মানে একজন ব্যক্তি। হি সেইড আই ক্যান চপ সাম উড টুডে, মানে বলছে যে এই চপ শব্দের অর্থ হচ্ছে কাটা, গাছ কাটা বা হচ্ছে কাঠ কাটা। এখন যেই ছেলেটা বা যেই মানুষটি তিনি বলছেন যে আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজ কিছু কাঠ কেটে দিতে পারবো। ইউ, বাট ইউ আর স্মল। এখন যেই ব্যক্তিকে সেই কথাটা বলেছে যে আমি কাঠগুলো কেটে দিব বা গাছগুলো কেটে দিব, তিনি খুব অবাক হয়েছেন। তিনি প্রশ্ন করছেন, তুমি মানে এটা কি তুমি যে গাছটা কাটবা? তাহলে ইউ মানে হচ্ছে ইট ইজ ইউ অথবা ইজ ইট ইউ। এখানে এই প্রশ্নটাকে আমরা যদি স্পিকিং এর ক্ষেত্রে পুরো বাক্যটা না বললেও চলে, যদি কোয়েশ্চেনটা করা বোঝা যায় যে এটা কোয়েশ্চেন, তাতেই চলে। সো সেই জন্য একটু ন্যাচারাল যারা স্পিকার রয়েছে বা নেটিভ যারা রয়েছে তারা কিন্তু এভাবেই বলে। সো এটা আসলে হচ্ছে ইজ ইট ইউ। ওকে, বাট ইউ আর স্মল, সেই প্রশ্ন করার পরে কিন্তু আরো একটি বাক্য বলেছে যে কিন্তু তুমি অনেক বেশি ছোট। ওকে, সাইজ ডাজন্ট ম্যাটার ফর চপিং উড, জেরি সেইড। ওকে, যে ব্যক্তিটা কথা বলছে তিনি হচ্ছে জেরি, অর্থাৎ জেরি কিন্তু গাছ কাটার কথা বলছে। সাইজ ডাজন্ট ম্যাটার ফর চপিং উড মানে গাছ কাটার জন্য সাইজটা খুব একটা ম্যাটার করে না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, মানে কিছু কিছু বড় ছেলেরাও ভালো গাছ কাটতে বা কাঠ চিরাইতে পারে না, জেরি বলছে। I have been chopping wood at the orphanage for a long time, মানে এই যে অরফানেজ মানে হচ্ছে যে এতিমখানা, আমি এতিমখানায় অনেক সময় যাবত বা অনেক দিন যাবত গাছ কাটছি। তার মানে আমরা বুঝলাম যে একজন ব্যক্তি হচ্ছে জেরি, আর দ্বিতীয় ব্যক্তিটা আসলে কে? এই দ্বিতীয় ব্যক্তিটা যেই নাটকটা বা যেই জায়গা থেকে নেওয়া হয়েছে, যেই লিটারেচারটা থেকে, সেখানে একজন লেখক যে ছিলেন সেই লেখকের সাথে জেরির কথা হচ্ছিল। তাহলে একজন হচ্ছে জেরি আর দ্বিতীয় যে ব্যক্তি আছেন তিনি হচ্ছেন লেখক মানে রাইটার। ওকে, চলো আমরা এবার এই দুইজনের মধ্যে কথোপকথনটাকে আমরা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করি। ওকে, প্রথম বাক্যটি আমরা কি দেখছি? হি সেইড আই ক্যান চপ সাম উড টুডে। ওকে, টুডে থাকলে আমরা দ্যাট ডে করতে পারি, সেটা আমরা আসছি। কিন্তু এই যে সেইড, সে কাকে বলেছে কথাটা? এই ব্যক্তি, এই হি কিন্তু জেরি, কাঠ কাটার লোকটা হচ্ছে জেরি, আর যে কাঠ কাটার বিষয়ে সন্দেহ প্রকাশ করছে তুমি অনেক ছোট, তুমি কি পারবা কিনা, এইটা হচ্ছে রাইটার। তাহলে জেরি কথাটা কাকে বলেছে? জেরি এই কথাটা বলেছে হচ্ছে রাইটারকে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স রয়েছে। আমার যে রিপোর্টিং ভার্বটা, এটা যদি পাস্টে হয় তাহলে কিন্তু আমরা এই পাশের যেই টেন্সটা রয়েছে রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরের অংশে, সেটার টেন্স আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমি কি লিখতে পারছি? হি সেইড টু দ্য রাইটার, সে লেখককে বলল। এখন প্রশ্ন হচ্ছে এইটা কোন ধরনের সেন্টেন্স? এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এই ইনভার্টেড কমাটা উঠানোর জন্য যে কনজাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে দ্যাট। ওকে, কি পাচ্ছি? হি সেইড টু দ্য রাইটার দ্যাট। ওকে, এখন খেয়াল করো এই যে আইটা কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন যদি হয় তাহলে সেটা কোন অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট না অবজেক্ট? দেখো এই দ্য রাইটার হচ্ছে আমাদের অবজেক্ট, আর হি মানে এই জেরি হচ্ছে সাবজেক্ট। তার মানে যদি ফার্স্ট পারসন হয় সেটা চেঞ্জ হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। যদি এখানে রিপোর্টেড স্পিচে যদি কোনো সেকেন্ড পারসন বা ইউ থাকে সেটা চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, আর সেটা যদি কোনো থার্ড পারসন হয় তাহলে সেটা আসলে সাবজেক্ট অবজেক্ট কোনোটা অনুযায়ী চেঞ্জ হবে না, সে অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি? এই আইটা আসলে হচ্ছে জেরি। তাহলে আমি কি পাচ্ছি? যে হি সেইড টু দ্য রাইটার দ্যাট হি। ওকে,
তাহলে এই হিটাকে হি বোঝানোর জন্য যেহেতু রাইটারও পুরুষ হতে পারে, জেরিও পুরুষ, আমরা এখানে জেরির জন্য যেই দিয়ে দিলাম। ওকে, দ্যাট হি। এখন দেখো রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে হয় তাহলে আমি বলেছিলাম না যে এই যে আমাদের রিপোর্টের স্পিচটা রয়েছে সেটার টেন্স চেঞ্জ হয়, অর্থাৎ প্রেজেন্টে থাকলে সেগুলো চলে যায় পাস্টে। সেম ভাবে ক্যানের পাস্ট ফর্ম কি রয়েছে মোরালে আমাদের, সেটা হচ্ছে কুড। তাহলে হি কুড, বাকি অংশ লিখে দাও, হি কুড চপ সাম উড। আর আমরা জানি টুডে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে দ্যাট ডে। ওকে, তাহলে প্রথম বাক্যটা কিন্তু আমরা সুন্দরভাবে সলভ করে ফেলতে পারলাম। দ্বিতীয় বাক্যটাতে একটু বুঝার জায়গা রয়েছে। দেখো এখন অনেকে একটা প্রশ্ন জাগ্রত হইতে পারে যে এখানে ইউ তো একটা সাবজেক্ট না, ইউ তো একটা সাবজেক্ট, এবং সেটা কিভাবে একটা ওয়ার্ড দিয়ে একটা প্রশ্ন করা যায়। আমি সেই জায়গাটায় আলোচনাটা বৃদ্ধি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নেটিভ স্পিকার যারা রয়েছে বা ন্যাচারালি যারা কথা বলে, তারা একটা প্রশ্নের তোমার যে কথা বলছো এটার মধ্যে এক্সপ্রেশনটা বোঝা গেলেই হলো। তোমাকে সাবজেক্ট অবজেক্ট না দিয়েও যদি তুমি এটাকে এক্সপ্রেশন দিয়ে বোঝাতে পারো, দ্যাট ইজ অলসো আ কোয়েশ্চেন। যেমন ধরাও আমি যদি বললাম যে আর ইউ গোয়িং টু কক্সবাজার দ্য নেক্সট উইক, ইয়েস। এই ইয়েস দেখো একটি ওয়ার্ড কিন্তু একটি পুরো সেন্টেন্স হয়ে গেছে, কারণ কি সে আসলে ইয়েস দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে ইয়েস আই এম গোয়িং টু কক্সবাজার দ্য নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। যেহেতু প্রশ্নকর্তার প্রশ্নের সাথে উত্তর একেবারে সেম কথা, তাই আমরা পুরো বাক্যটা না বললে শুধু ইয়েস বললে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে সে প্রশ্নটা এইভাবে করেছে, ইউ, তুমি সেই ছেলে, এইটা বুঝিয়েছে। তাহলে কি ইজ ইট ইউ, ইজ ইট ইউ। তাহলে আমি সহজ করার জন্য তোমাদের লিখে দিলাম কি ইজ ইট ইউ। ওকে, তাহলে আমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। ইজ ইট ইউ, দেখো আমি কিন্তু বোর্ডে কিন্তু এটা ছিল না, বোর্ডে কিন্তু শুধু ইউ ছিল, আমি সেটা তোমাকে বোঝার জন্য এই জিনিসটাকে একটু বর্ধিত করে লিখলাম। ওকে, তাহলে এই প্রশ্নটা কে করছে, রাইটার করেছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে হি, এই হি কে আমি কিন্তু ডাব্লিউ দিয়ে প্রকাশ করব, কারণ এটা হচ্ছে রাইটার। হি আস্কড, যেহেতু আমরা প্রশ্ন করেছে তাই আমরা কি করব, আমরা সেই জায়গায় একটা প্রশ্ন যদি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আস্কড। এই প্রশ্নটা রাইটার কাকে করেছে, হিম। হিম মানে কি, হিম মানে হচ্ছে জেরি, রাইট? ওকে, তাহলে হি আস্কড হিম। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা যে ইনভার্টেড কমাটা রয়েছে এর পরিবর্তে আমরা কোন কনজাংশনটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইফ অথবা ওয়েদার, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাই বসবে। কিন্তু এই ইজ তো আমার ডাব্লিউএইচ ওয়ার্ড না, এটা শুধু একটা বি ভার্ব। তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইন্টারোগেটিভে আমরা ইফ অথবা ওয়েদার বসিয়ে এই ইনভার্টেড কমাটা উঠিয়ে দিব, সেই ক্ষেত্রে সেন্টেন্স দুটো কানেক্টেড হয়ে যাবে। ওকে, তাহলে হি আস্কড হিম, যেহেতু এখানে ইনভার্টেড কমার পরে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে আমি ইউজ করছি ইফ। ইফ, আচ্ছা, এই যে ইট দেখো আমি বলছিলাম থার্ড পারসন হলে কিন্তু কোনো চেঞ্জ নাই, তাহলে ইট কিন্তু একটা থার্ড পারসন, তাহলে ইফ ইট। ওকে, ইফ ইট। এখন কথা হচ্ছে এই যে দেখো রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে, কথাগুলো সব অতীতে, তাহলে এইখানের ভিতরের যে টেন্স অবশ্যই চেঞ্জ হবে। আমি বলেছিলাম এই লাইনে এটা বলেছিলাম, তাহলে যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে এটা চলে যাবে কোথায়, পাস্টে। তাহলে কি পাচ্ছি আমরা, ইফ ইট ইজ এর জায়গায় পাস্ট টেন্সে কি হচ্ছে, ইফ ইট ওয়াজ। তাহলে এই ইউ কে সেকেন্ড পারসন, তাহলে কার অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট। আমি কিন্তু এই লাইনে এই কথাটাই বলেছিলাম, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আর সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। কিন্তু থার্ড পারসন হলে কোনো চেঞ্জ নাই। দেখো আমি থার্ড পারসন রেখে দিয়েছি, কোনো চেঞ্জ নাই। কিন্তু এই সেকেন্ড পারসন চেঞ্জ হবে কারণ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টকে হিম, তাহলে এখানে আমি কি বসাবো, জেরির অবজেক্ট হচ্ছে হিম। ওকে, তাহলে আমরা এতটুকু করে ফেললাম যে হি আস্কড হিম ইফ ইট ওয়াজ হিম, সে তাকে প্রশ্ন করেছিল যে এটা সেই কিনা। ওকে, এবং সে কিন্তু দেখো প্রশ্ন করার পরে আরো একটু কথা যুক্ত করেছে কি, এন্ড। এখন খেয়াল করো এটা কিন্তু একটা প্রশ্ন ছিল, তাই প্রশ্নকে আমি কি করেছি, আমি রিপোর্টিং ভার্বটা রেখেছি হচ্ছে আস্কড। কিন্তু দ্বিতীয় যে কথাটা রাইটার বলেছে বাট ইউ আর স্মল, এই কথাটা তো কোনো ইন্টারোগেটিভ না, তাহলে এটা কিন্তু একটা অ্যাসার্টিভ বাক্য, কারণ কি এটা ইউ দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে। তাহলে মাথায় রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। তাহলে আমি কি লিখতে পারি, এন্ড সেইড দ্যাট, যেহেতু দুইটা কথা বলেছে তাই আমি এন্ড যুক্ত করলাম।
and said that you are, তাহলে you are প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্টে চলে যাবে। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন, তাহলে কার অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট। এইটাই বলছিলাম কিন্তু বারবার, এই যে অবজেক্ট যে হিম রয়েছে সে অনুযায়ী। তাহলে কি? and said that হিটাকে জেরি, said that he আর আছে, তাহলে কোথায় চলে যাবে? পাস্ট টেন্সে he was small। ওকে, এই পর্যন্ত রাইটারের কথাবার্তা মোটামুটি শেষ। এখন জেরি বলছে, দেখো জেরি কি বলছে? জেরি said size doesn't matter for chopping wood, মানে গাছ কাটার ক্ষেত্রে বা কাঠ কাটার ক্ষেত্রে সাইজটা খুব একটা ম্যাটার করে না, মানে সাইজ ম্যাটারই করে না সে বলছে। সাইজ ডাজন্ট ম্যাটার ফর চপিং উড, তাহলে এই যে ডাজন্ট ম্যাটার এটা কোন টেন্সে? আমরা তো জানি প্রেজেন্ট ইনডেফিনিটের যদি নেগেটিভ করি সেন্টেন্স সেক্ষেত্রে আমরা ডোন্ট অথবা ডাজন্ট ইউজ করে থাকি। যেহেতু এখানেও ডাজন্ট রয়েছে তার মানে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার খেয়াল করো, এই যে জেরি সেইড রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, তাহলে কিন্তু মিলে গেল। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমার এইখানে রিপোর্টেড স্পিচের টেন্সটা অবশ্যই চেঞ্জ হবে, যদি না সেটা কোনো চিরন্তন সত্য কথা, বাস্তব সত্য কথা বা কোনো বৈজ্ঞানিক সত্য, ধর্মীয় কথা হয়, সেটা ছাড়া বাকি ক্ষেত্রে টেন্স চেঞ্জ হবে। ওকে, খেয়াল করো তো জেরি কোন ধরনের বাক্য বলেছে? অ্যাসার্টিভ। তাহলে সেট টুর পরিবর্তে আমরা কি লিখবো? হি দেন সেইড, অথবা হি দেন সেইড এর জায়গায় তুমি সেরি রাখতে পারো, কোনো সমস্যা নাই। হি দেন সেইড দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই হিটাকে, এই রিপ্লাইটা কে দিয়েছে? এই হিটা তো জেরি, রাইট? তাহলে আমি জেই দিয়ে দিলাম। হি দেন সেইড দ্যাট, আমি দেনটা রেখেছি বাক্যের সৌন্দর্যের জন্য, দেন দিতেই হবে, নট নেসেসারিলি, তুমি না দিলেও কোনো সমস্যা নেই, উত্তর সঠিক হবে। হি দেন সেইড দ্যাট, আচ্ছা সে কি বলেছে? সাইজ ডাজন্ট ম্যাটার পাস্ট হবে, তাহলে সাইজ ডিড নট ম্যাটার দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি? সাইজ ডিড নট ম্যাটার ফর চপিং উড। ওকে, ডান। আচ্ছা, তারপর আসো, এখন কথা হচ্ছে জেরি কি এই পর্যন্ত বলে কি তার কথা শেষ করে দিয়েছে? না, জেরি কিন্তু এরপরে আরো দুটো বাক্য বলেছে। সেটা কি কি? সে দেখো আবার যুক্ত করেছে কথাগুলো। Some of the big boys don't chop good. কিছু কিছু বড় ছেলেরাও, আমার চেয়ে যারা বয়সে বড় রয়েছে, দেখতে আমার চেয়ে লম্বা, তারাও কিন্তু ভালো কাটতে পারে না। সেই কথাটা বলার পর আরো একটা বাক্য বলেছে, I have been chopping wood at the orphanage for a long time. আমি আমার যে এতিমখানায় আমি যেখানে ছিলাম, আমি সেখানে অনেক বছর যাবত আমি এই চপিং করছি বা আমি এই গাছ কাটছি। তাহলে এখানে আমরা ফুল স্টপটা দিয়ে শেষ করতে পারবো না, যেহেতু জেরি তার কথা শেষ করেনি। একাধিক বাক্য যদি একজন বক্তা বলে থাকে তাহলে সেগুলোকে আমরা এন্ড দিয়ে যুক্ত করে দিব। তাহলে এন্ড, দেখো আমি কিন্তু প্রথমটাতে সেইড লিখেছি, রাইট? সেইড। দ্বিতীয় কথাটাও কিন্তু দেখো অ্যাসার্টিভ, দেখেছো? তাহলে দ্বিতীয়টাও যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমি কি করব? এখানে অ্যাডেড যুক্ত করে দিব, এন্ড অ্যাডেড দ্যাট। ওকে, সাম অফ দ্য বিগ বয়েজ, সাম অফ the big boys। আচ্ছা, তাহলে এখানে ডোন্ট আছে, খেয়াল করো তো। ডোন্ট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কোথায় নিয়ে যাব? পাস্টে। তাহলে ডোন্টের পাস্ট কি? ডিড নট। সাম অফ দ্য বিগ বয়েজ ডিড নট চপ গুড। ওকে, আচ্ছা, এতটুকু বলার পরেও কিন্তু তার বাক্য বা তার কথা বলা কিন্তু শেষ হয় নাই। খেয়াল রাখতে হবে, ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যখন তোমরা প্যাসেজ ন্যারেশন করবা তখন একজন বক্তা একসাথে যতগুলো বাক্য বলেছে তুমি সবগুলো একসাথে শেষ করে দেন ফুল স্টপটা দিবা। সে দুইটা বাক্য বলে তাহলে তুমি এন্ড দিয়ে যুক্ত করবা। ধরো প্রথমটা বললা সেইড, তারপরটা বলা হচ্ছে অ্যাডেড। তিনটা বললে এন্ড অলসো অ্যাডেড, এন্ড এগেইন অ্যাডেড, এভাবে তুমি অ্যাড করবা। আবার যদি হয় ধরো হচ্ছে ডিফারেন্ট সেন্টেন্স, কোনোটা অ্যাসার্টিভ, কোনোটা ইন্টারোগেটিভ, কোনোটা ইম্পারেটিভ, তাহলে ওই অনুযায়ী তুমি এন্ড অ্যাডেড এরকম যুক্ত করা লাগবে না। এন্ড সেইড, এন্ড টোল্ড, এন্ড আস্কড, এইভাবে লিখবা। কিন্তু একই টাইপের যদি সবগুলো আসে, সবগুলোই অ্যাসার্টিভ, তাহলে সেইড, অ্যাডেড, এন্ড অ্যাডেড অথবা এন্ড এগেইন অ্যাডেড এভাবে দিবা। তাহলে সে আবার কি বলেছে দেখো, যে I have been chopping wood at the orphanage for a long time. তাহলে আমি কি পাচ্ছি আবার? and added that. তাহলে প্রথমবার লিখলাম and added that, দ্বিতীয়বার লিখলাম and again added that. ওকে,
and again added that. তাহলে যুক্ত করে ফেললাম কথাটাকে আমি। তাহলে সে কি বলেছে? I have been chopping wood at the orphanage for a long time. এই আইটা অবশ্যই হচ্ছে জেরি। তাহলে জেরির সাবজেক্ট কি হবে? হি। অবশ্যই আমরা এখানে বোঝার জন্য জেরির জন্য জেই দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখো এই যে এগেইন অ্যাডেড পাস্ট টেন্সে রেখেছি না, যেহেতু ঘটনাটা সবটা হচ্ছে অতীতের ঘটনা, তাহলে এইটা যদি পাস্টে হয় তাহলে আমাদের রিপোর্টের স্পিচের টেন্স চেঞ্জ হবে। তাহলে এই হ্যাভ বিন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা এটাকে নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি পাচ্ছি? হি হ্যাভ বিন এর জায়গায় বা হ্যাজ বিন এর জায়গায় হি হ্যাড বিন। হি হ্যাড বিন, বাকি অংশ লিখে দাও, chopping wood at the orphanage for a long time. শেষ। তো খুব কঠিন না, জিনিসগুলো সহজে আমরা যদি খুব বুঝে বুঝে একটু পড়ি, আমরা যদি খুব প্র্যাকটিস করি, এটা খুব জরুরি। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যখনই একটা প্রবলেম সলভ করলে বা তুমি কোনো একটা ভিডিও ক্লাস দেখলে বা তুমি একটা প্রবলেম তোমার টিচার স্কুলে বা কলেজে সলভ করিয়ে দিল, কলেজ যদি তোমার এটা এইচএসসির জন্য ভিডিওগুলো, সো আমি বলবো যে এই রিলেটেড প্যাসেজ নারেশন তুমি যদি আরো 4-5টা নিজে সলভ করো, তাহলে তোমার মধ্যে ওই এক্সপার্টাইজটা চলে আসবে যে হাউ টু সলভ দ্য কোয়েশ্চেন্স, হাউ টু সলভ দ্য প্রবলেমস। সো এটা ন্যারেশন হোক, কানেক্টর, মডিফায়ার, প্রোনাউন রেফারেন্স, যাই হোক না কেন, তুমি নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করা শুরু করো। সো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে উইথ ইংলিশ শিখি। আসসালামু আলাইকুম।